সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকেই চূড়ান্তভাবে অনুমোদন পেল সিটিজেন ব্যাংক। আমাদের ক্ষমতাসীন দলের মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক এ ব্যাংকের গর্বিত মালিক। যদিও ব্যাংকটির মূল আবেদনকারী ছিলেন আনিসুল হকের মা জাহানারা বেগম, যিনি জাস্ট 18 এপ্রিল মারা গেছেন। মায়ের আবেদন সূত্রে ওনার কাছ থেকে নামটি চূড়ান্তভাবে কালকেই অনুমোদন দেওয়া হয়েছে। তো এখন থেকে বাংলাদেশে তফসিলি ব্যাংকের সংখ্যা 60টি থেকে বাড়িয়ে 61টি হয়ে গেল। 1983 সালে সর্বপ্রথম এরশাদ সরকার বেসরকারি খাতে ব্যাংকের অনুমোদন দেয়। মাত্র 7 বছরে অর্থাৎ 83 থেকে 90 পর্যন্ত 9টি ব্যাংকের অনুমোদন দিয়েছিল স্বৈরশাসক এরশাদ। 90 থেকে 96 বিএনপি সরকার মোটামুটি 8টি, 96 থেকে 2001 আওয়ামী লীগ সরকার 13টি, এইবার একটানা 3 মেয়াদে আওয়ামী লীগ সরকার 14টি ব্যাংকের অনুমোদন দিয়েছে। সবগুলোই বেসরকারি খাতের ব্যাংক। এখনকার যে ব্যাংকগুলো অনুমোদন দেওয়া হচ্ছে, এগুলোর পরিশোধিত মূলধন 400 কোটি টাকা এবং আগামী 2 বছরের মধ্যে আরও 100 কোটি টাকা বাড়িয়ে টোটাল 500 কোটি টাকা তাদের মূলধন হবে, পরিশোধিত মূলধন হবে। এই সত্ত্বেই অনুমোদন দেওয়া হচ্ছে। সাধারণ নিয়ম হচ্ছে 10 লক্ষ টাকার আবেদন ফর্ম দিয়ে ব্যাংকের জন্য আবেদন করতে হয়। যদি সেখান থেকে প্রাথমিক অনুমোদন পাওয়া যায়, তখন ব্যাংক কোম্পানি আইনের 32 ধারা মোতাবেক একটি কোম্পানি গঠন করে এটাকে রেজিস্টার্ড করতে হয় জয়েন্ট স্টকে, যেটাকে আমরা সংক্ষেপে যেটাকে বলি যে RJSC, এটাতে রেজিস্ট্রেশন করতে হয়। যখনই রেজিস্ট্রেশন করার পর সম্পূর্ণ কিছু হয়ে যায়, তখন বাংলাদেশ ব্যাংক চূড়ান্তভাবে এই অনুমোদনটা দেন। আইনমন্ত্রী আনিসুল হকের মা অ্যাপ্লাই করেছিলেন, ওনার মৃত্যুর পরে এখন আইনমন্ত্রী, রানিং ক্ষমতাসীন যে আইনমন্ত্রী, উনি হচ্ছেন একজন ব্যাংকের গর্বিত মালিক। দেখা যাক, হয়তো অল্প কয়েকদিনে উনি রিটায়ার করবেন এবং ব্যাংকিং পরিচালনা করবেন। বাংলাদেশে মোটামুটি আপনারা মনে রাখবেন 2 প্রকারের ব্যাংক আছে, একটা হচ্ছে তফসিলি আর একটা হচ্ছে অতফসিলি। তফসিলি ব্যাংক হচ্ছে এগুলোর একটা নির্দিষ্ট মূলধন থাকবে, যেমন এই ব্যাংকটি 400 কোটি টাকা আছে, আরও 100 কোটি টাকা আসবে। পূর্বে যদিও 100 কোটি, 200 কোটি, 300 কোটিতে কী করা হয়েছে, ব্যাংকগুলো অনুমোদন দেওয়া হয়েছে। আর কিছু আছে অতফসিলি ব্যাংক, অর্থাৎ এগুলোর নির্দিষ্ট কোনো ততটা মূলধন নাই। এই যে তফসিলি ব্যাংক এখন 61টি হয়ে গেল, এই তফসিলি ব্যাংকগুলো আবার দুটো ভাগে বিভক্ত। একটাকে হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক বলি আমরা, আরেকটি হচ্ছে যে বিশেষায়িত ব্যাংক। যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, এগুলো হচ্ছে বিশেষায়িত ব্যাংক, এগুলোরও কিন্তু মূলধন আছে। আবার এই যে বাণিজ্যিক ব্যাংকগুলো, মোটামুটি এদের মূলধনের উপর ভিত্তি করে আমরা এদেরকে 3টি ক্যাটাগরিতে বিভক্ত করতে পারি। বিদেশি মালিকানাধীন যে সমস্ত ব্যাংক, এগুলোকে বিদেশি ব্যাংক বলি। বাংলাদেশের 9টি আছে। সম্পূর্ণ সরকারি মালিকানাধীন কিছু ব্যাংক আছে, 6টি ব্যাংক আছে, যেমন সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, এই সমস্ত ব্যাংক। এটা ছাড়া ব্যক্তি মালিকানাধীনও কিছু ব্যাংক আছে। এই ব্যক্তি মালিকানাধীন ব্যাংকের মানে হচ্ছে ব্যাংকগুলোর মূলধন একজন ব্যক্তি, একাধিক ব্যক্তি মিলে সরবরাহ করেছেন। ব্যক্তি মালিকানার ব্যাংকে আবার আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইসলামিক, একটা হচ্ছে নন ইসলামিক। এখনকার ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে 11টি ইসলামিক ব্যাংক আছে। পূর্বে 8টি ছিল, 3টি বেড়ে গেছে। যেমন যমুনা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এগুলো ইসলামিক ভাবধারায় কনভার্ট হয়ে গেছে, এই জন্য 11টি ইসলামিক ব্যাংক আছে। যাই হোক, জাস্ট গত কয়েকদিন আগে আমরা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকও দেখেছি, তাদেরকে চূড়ান্তভাবে তফসিলিভুক্ত করে গেজেট জারি করা হয়েছে বাংলাদেশ ব্যাংক। এই যে পিপুলস ব্যাংক, এটিও হয়তো কালকের মধ্যে বাংলাদেশ ব্যাংক যেটি করবে, অফিসিয়ালি গেজেট জারি করে দিবে। যদিও তাদের মিটিংয়ে এটি চূড়ান্ত অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, অর্থাৎ আইনমন্ত্রী আনিসুল হকের মায়ের কাছ থেকে এটি আইনমন্ত্রীর নামে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তো বাংলাদেশে ব্যাংকের প্রয়োজন আছে কিনা, বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম কথাবার্তা, যাই বলা হোক, ব্যাংকগুলো বাড়তেইছেই, আপনাদের জন্য সুবিধাও বাড়বে। আর এখন কি আপনারা এই সমস্ত ব্যাংকে কি করতে পারবেন, মোটামুটি ব্যাংকে আপনারা 2 প্রকারের অ্যাকাউন্ট করতে পারেন। একটাকে বলা হয় সেভিং অ্যাকাউন্ট, একটাকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ সঞ্চয় হিসাব এবং চলতি হিসাব। মোটামুটি ব্যাংক ভেদে 500 থেকে 1000 টাকায় আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন। এখন ঘরে বসে অনলাইনে মোবাইল অ্যাপসের মাধ্যমেও অসংখ্য ব্যাংক আপনাকে সুবিধা দিচ্ছে। সেভিং অ্যাকাউন্ট খোলার জন্য কিছুই প্রয়োজন হয় না, আপনার জাস্ট জাতীয় পরিচয়পত্র যদি থাকে সেটি দিয়ে আপনার হয়ে যাবে। আর যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে, আপনার বয়স 18 যদি বেশি হয়, এক্ষেত্রে আপনার একজন ইন্ট্রোডিউসার বা শনাক্তকারী লাগবে, যিনি ব্যাংকের কাছে আপনাকে ইন্ট্রোডিউস করে দিবে যে এই ব্যক্তিকে আমি চিনি, উনি সিগনেচার করে দিবে ওনার অ্যাকাউন্ট নাম্বার সহ। আর যদি আইডি কার্ড থাকে, আপনার কোনো সমস্যা নাই, আপনি
কোনো প্রকার শনাক্তকারী ছাড়াই আপনি অ্যাকাউন্ট করে নিতে পারবেন। আর চলতি হিসাবের ক্ষেত্রে এখনও ঘরে বসে অনলাইনে করা যায় না, আপনাকে ব্যাংকের নির্দিষ্ট শাখায় যেতে হয়, সেখান থেকে আপনি করতে পারেন। তবে এগুলো ব্যাংকগুলোর উপর নির্ভর করে, কোথাও 1000, কোথাও 2000, কোনো ব্যাংক 3000 টাকায় আপনি চলতি হিসাব খুলতে পারেন। আর যে সেভিং হিসাবের ক্ষেত্রেও এক্ষেত্রেও ব্যাংক ভেদে আপনি 500 থেকে 1000, তবে কিছু বৈদেশিক ব্যাংক আছে বাংলাদেশে, শুনলে আপনারা অবাক হবেন, 4 লক্ষ টাকা ছাড়া আপনি সেভিং অ্যাকাউন্ট খুলতে পারেন না, এমনও ব্যাংক বাংলাদেশে আছে। তো যাই হোক, ব্যাংকগুলো আপনার কাছ থেকে যে টাকা কর্তন করতে পারে সেটা হচ্ছে তারা বাৎসরিক বছরে 2বার আপনার টাকা কর্তন করে। প্রতি 6 মাস অন্তর অন্তর ব্যাংকটা মেনটেন্যান্স, আপনার অ্যাকাউন্টটা মেনটেন্যান্স চার্জ বাবদ তারা যেটি করতে পারে ম্যাক্সিমাম, সেটা কারেন্ট হোক সেভিং হোক, 300 টাকা কর্তন করতে পারে। এটি হচ্ছে সহজ কথা। তাহলে এক বছরে 600 টাকা, সেভিং হোক কারেন্ট হোক। সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার অ্যামাউন্ট যদি কম থাকে, এক্ষেত্রে কিছু 100-200 করে নির্দিষ্ট কিছু ক্যাটাগরি আছে, তবে ওভারঅল 300 করে 600 এক বছরে কর্তন করতে পারে, এর বেশি না। নর্মাল নিয়ম হচ্ছে আপনার সেভিং অ্যাকাউন্টে যদি আপনি 2 বছর কোনো লেনদেন না করেন, লেনদেন বলতে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা জমা আছে সেটার যে মুনাফা বা সুদ হচ্ছে, এটা লেনদেন না। আপনি হয়তো কোনো টাকা জমা করবেন, কোনো টাকা উঠাবেন, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যা আছে এগুলো দিয়ে খরচ করবেন, মোবাইল টপ আপ করবেন, নানা প্রকার কিছু, এগুলো হচ্ছে লেনদেন। যদি এরকম লেনদেন যদি আপনি 2 বছর না করেন, আপনার অ্যাকাউন্টটিকে তারা ইনঅপারেটিভ বা ডোরমেন্ট হিসাবে ঘোষণা করে অ্যাকাউন্টটিকে সাময়িক তারা বন্ধ করে দেয়। তবে পরবর্তীতে আপনি চাইলে আবেদন করলে জাস্ট তারা নির্দিষ্ট আবেদন ফি আছে, কোনো ব্যাংক 100, কোনো ব্যাংক 500 টাকা নিচ্ছে, তখন তারা আবার আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে দেয়। আর যদি আপনার চলতি হিসাব হয়, এক্ষেত্রে তারা যেটি করে সেটি হচ্ছে যে 1 বছর পর্যন্ত যদি লেনদেন না হয়, এটাকে ইনঅ্যাক্টিভ বা ইনঅপারেটিভ বা ডোরমেন্ট হিসাবে গণ্য করে দেয় এবং অ্যাকাউন্টটিকে সাময়িকভাবে বন্ধ করে দেয়। যদি আপনার অ্যাকাউন্টে টাকা না থাকে, তারা চূড়ান্ত ক্ষমতা বলে অ্যাকাউন্টটিকে বাতিল করে দেয়। আর যদি অ্যাকাউন্টে টাকা পয়সা থাকে, আইনি বাধ্যবাধকতার কারণে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সার্কুলার মোতাবেক 10 বছর পর্যন্ত তাদের কাছেই তারা টাকাগুলো রাখে। 10 বছর পরে তারা বাংলাদেশ ব্যাংকের যে অ্যাকাউন্ট সেখানে ট্রান্সফার করে দেয় এবং তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাদের যে ওয়েবসাইট আছে, সেখানে আপনারা আনক্লেম ডিপোজিটের অপশন পাবেন। প্রতিটি ব্যাংকেই আপনি পাবেন যে কত কোটি টাকা হচ্ছে আনক্লেম ডিপোজিট, মানে কেউ দাবি করতেছে না। তো বাংলাদেশ ব্যাংক তাদেরকে যে হেদায়তটি দিয়েছে সেটি হচ্ছে এইভাবে, কোনো টাকা যখন বাংলাদেশ ব্যাংকে দেওয়ার আগে তারা যেটি করবে সেটি হচ্ছে অবশ্যই যে ব্যক্তির অ্যাকাউন্ট, তার রেজিস্টার্ড যে ঠিকানা আছে সেখানে চিঠি পাঠাবে। চিঠির যদি উত্তর যদি না আসে, তখনই তারা সেগুলো দিয়ে দিবে। আর যদি চিঠির উত্তর দিয়ে দেয়, তাহলে তারা টাকাগুলো তাদেরকে দিয়ে দিবে। আর যদি কেউ যেটি করে 10 বছরেও যদি উত্তর না আসে, তখন টাকাগুলো তারা বাংলাদেশ ব্যাংকে দিয়ে দেয়। বাংলাদেশ ব্যাংক যেটি করবে 2 বছর রাখবে, তারপরে সরকারি কোষাগারে জমা হয়ে যাবে। ব্যাংকগুলোকে আরও একটি হেদায়ত দেওয়া হয়েছিল যে তারা যাতে অ্যাটলিস্ট বিভিন্ন যে পত্রিকাগুলো আছে, আমাদের বাংলাদেশে যে সমস্ত জনপ্রিয় পত্রিকা আছে, এগুলোর মধ্যে সেই অ্যাকাউন্টগুলো, অ্যামাউন্টগুলোর নামগুলো লিখে অ্যাটলিস্ট তারা প্রতি 4 মাস পর 3বার থেকে 4বার যেন পত্রিকা বিজ্ঞপ্তি দেয়। তবে আসলে বাস্তব ক্ষেত্রে এগুলো দেখা যায় না। তো ওভারঅল এটি হচ্ছে নিয়ম। আর আপনি কারেন্ট অ্যাকাউন্ট করেন আর সেভিং অ্যাকাউন্ট করেন আর যাই করেন, আপনার অ্যাকাউন্টের বিপরীতে যে ইন্স্যুরেন্স, সেটি হচ্ছে মাত্র 1 লক্ষ টাকা। এক ব্যাংকে যদি আপনার সেভিং, কারেন্ট, এফডি, ডিপিএস যত কিছুই থাকুক, মাত্র 1 লক্ষ টাকা। এর মানে যেটা হচ্ছে, কোনো কারণে যদি ব্যাংকটি দেউলিয়া ঘোষিত হয়ে যায়, সেক্ষেত্রে আপনি 3 মাসের মধ্যে 1 লক্ষ টাকাই পাবেন। বাকি টাকা ব্যাংকের যদি অ্যাসেট এবং মূলধন হিসাব করার পর যদি থাকে আপনি পাবেন, যদি কম থাকে আনুপাতিক হারে কম পাবেন, আর যদি পর্যাপ্ত থাকে তাহলে আপনার টাকাটা আপনি পাবেন। তবে এক্ষেত্রে নর্মালি সময় লাগবে। তো এটি হচ্ছে মোটামুটি বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা। আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা থাকে, এক্ষেত্রে সরকার যেটি করে সেটি হচ্ছে প্রতি ডিসেম্বর মাসে একটি আবগারি শুল্ক হিসাবে আপনার ব্যাংকে কত টাকা জমা আছে অথবা আপনি কত টাকার ঋণ নিয়েছেন তার উপর ভিত্তি করে সরকার প্রতি বছর ডিসেম্বরে একবার আবগারি শুল্ক সরকার কেটে নেয়। তো এটি হচ্ছে মূলত বিষয়। আর একটি ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে নমিনিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে অনেকে কনফিউশনে থাকেন, সেটা হচ্ছে নমিনি। মনে রাখবেন, নমিনি আপনি একজনকে দিতে পারেন, একাধিক ব্যক্তিকে দিতে পারেন, নাবালককে দিতে পারেন। নাবালককে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আরেকজন ব্যক্তির নাম দিতে হয়, যিনি নাবালক থাকা অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে উনি যাতে টাকাটা উত্তোলন করতে পারে। সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার অনুযায়ী, সেটি হচ্ছে যিনি নমিনি থাকবেন উনি টাকাটা পাবেন, উনি টাকাটা আর কারোর সাথে ভাগ করতে, ইসলামিক মোতাবেক ভাগ করতে উনি বাধ্য না। যিনি নমিনি থাকবেন টাকাটা উনিই পাবেন। ব্যাংক কোম্পানি অ্যাক্টের 103 ধারা এটি সুস্পষ্ট ক্লিয়ার কাট ব্যাংকগুলোকে দুইবার হেদায়ত দিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক 2017 সালে। সেই পরিপত্র, সেই গেজেটটি যদিও বিভিন্ন ব্যাংক অনুসরণ করতেছে না এবং মানুষকে হয়রানি করতেছে।